সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। বিডিআর বিদ্রোহ নাকি সুপরিকল্পিত হত্যাকাণ্ড? বিদ্রোহ কিংবা হত্যাকাণ্ড যাই বলি না কেন, সেখানে ভারতের ইন্ধন কতটুকু ছিল? প্রিয় দর্শক, আজকে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে কথা বলবো এবং এমন কিছু তথ্য আপনাদের সামনে হাজির করব যা আমি খুব একটা এর আগে মিডিয়ায় দেখিনি। আমি এই বিডিআর বিদ্রোহ নিয়ে একটি এপিসোড করব যেদিন সিদ্ধান্ত নিয়েছি, তারপর থেকে প্রায় 1 মাস আমি এর গভীরে যাবার চেষ্টা করেছি। আমি সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিল এরকম সেনা কর্মকর্তা, বিডিআর এর সৈনিক, বিডিআর এর পরিবারের লোকজন এবং অনেক তথ্য উপাত্ত খুঁজে পেয়েছি এবং আমি সব মিলিয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি। 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমার এখনো মনে পড়ে যে আমি সেদিন ইউরোপের অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ছিলাম। জাতিসংঘের একটা মিটিংয়ে পার্টিসিপেট করতে গিয়েছিলাম এবং সেদিন সকালে ঘুম থেকে উঠেই ঢাকার থেকে আমার এক অনুজ সম তানভীর খবর পাঠালো যে মিল্টন ভাই, এরকম বিডিআর সদর দপ্তরে একটা গন্ডগোল হচ্ছে, আমরা বিস্তারিত জানতে পারতেছি না, এরকম শুনতেছি যে অনেক অফিসার মারা গেছে। তো এটা শোনার পরে আমার মিটিং ছিল 9টার সময়, আমি আর মিটিংয়ে যাইনি। আমি চেষ্টা করছিলাম যে ঢাকা থেকে কি খবর পাওয়া যায় এবং সেদিন আমি এই যে আজকে আপনারা সেফুদার কথা শোনেন, ভিয়েনার থেকে খুব পপুলার সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সেফুদার বাসায় ছিলাম। তো 10টার দিকে আবার এই জাতিসংঘের অফিস থেকে ফোন আসলো যে তুমি কি ব্যাপার, তোমরা মিটিং এ আসছো না? কারণ আমরা মাত্র 10টা দেশের রিপ্রেজেন্টেটিভ ছিলাম। তো সুতরাং এখানে আমি ছিলাম না, তার মানে মিটিংটা ওরা শুরু করেনি। তো আমি তাড়াহুড়া করে গেলাম 10:30 এবং সারাদিন এক ধরনের উত্তেজনা ছিল। এবং ওই দিন আসলে কি ঘটেছিল আমরা একটু রিকালেক্ট করি, তাহলে হবে কি আজকে আলোচনাটার জন্য একটা সুবিধা হবে। যে ওই দিন সকাল 9টার দিকে, 25শে ফেব্রুয়ারি সকাল 9টার দিকে বিডিআর এর বার্ষিক দরবার চলছিল এবং দরবার হলে সেখানে বক্তব্য রাখছিলেন বিডিআর এর সেই সময়ের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। এবং তিনি বক্তৃতা রাখার এক পর্যায়ে অ্যারাউন্ড 9:20 হঠাৎ করে একজন সিপাহি, ওর নাম মঈন একটা 7.62 মিলিমিটার বোরের চাইনিজ রাইফেল নিয়ে স্টেজে উঠে যায় এবং আরেকজন, 2জন ওঠে এবং মঈন সোজা যে রাইফেলটা মেজর জেনারেল শাকিল আহমেদের মাথার বাম পাশে ওটা ঠেকায়। কিন্তু তার আগের দিনই আবার প্রধানমন্ত্রী ওখানে গিয়েছিলেন, বিডিআর এ প্যারেড হয়েছিল, যে কারণে ওই আর্মসের ফায়ার পিনটা খোলা ছিল, তার মানে ওর মধ্যে গুলি ছিল না, গুলি করতে পারেনি। তো যখন মঈন এই কাজটা করেছে তখন ওইখানে উপস্থিত ছিলেন অনেক আর্মি অফিসার উপস্থিত ছিলেন। তো তারা অনেকে স্টেজে উঠে মঈনের কাছ থেকে রাইফেলটা কেড়ে নেয় এবং এই সময় কিছু অফিসার মেজর জেনারেল শাকিলকে বলে যে স্যার, আপনি দরবারটা স্থগিত করে দেন, এখানে কিছু একটা সমস্যা হচ্ছে। কিন্তু মেজর জেনারেল কিন্তু বিশ্বাস করতে পারছিল না যে এরকম একটা বিদ্রোহ হতে পারে বা তার সিপাহীরা এরকম একটা অ্যাগ্রেসিভ অবস্থানে যেতে পারে। তো উনি কিন্তু দরবারটা স্থগিত করেনি এবং এই সময় দেখা গেছে যে আরো বেশ কিছু বিডিআর এর সৈনিক অস্ত্র নিয়ে বিভিন্ন দরজা দিয়ে দরবার হলে ঢুকে যায় এবং সেখানে তাদের জিম্মি করে। এবং এই সময় কিন্তু এই দরবার উপলক্ষে এই সারা বাংলাদেশ থেকে, মানে বিডিআর পিলখানায় আর্মি অফিসাররা ছিলেন, এছাড়াও সারা বাংলাদেশ থেকে অনেক আর্মি অফিসার এসেছিলেন। বিডিআর পিলখানায় অ্যারাউন্ড 9 থেকে 10 হাজারের মতো বিডিআর সৈনিক ছিলেন। তো এই অবস্থায় এই সৈনিকরা অস্ত্রের মুখে আর্মি অফিসারদের অধিকাংশকেই জিম্মি করে ফেলে। এবং আরেকটু পেছনে যাই সামান্য, যে 2008 সালের 29শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে এবং শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠিত হয় 2009 সালের 6ই জানুয়ারি। আর এই বিডিআর বিদ্রোহের ঘটনাটা ঘটে ফেব্রুয়ারির 25 তারিখে, মাত্র 1.5 মাসের মাথায় আর কি। তখনও এই
বিডিআর এর মহাপরিচালক তিনি আগের থেকেই আছেন। বিডিআর এ যেসব আর্মি অফিসার ডেপুটেশনে আছে তারা 2-3-4 বছর ধরে ওখানে ডেপুটেশনে আছেন। আপনারা জানেন যে বিডিআর এর উপরে যে অফিসাররা তারা নিজস্ব না, যেমন পুলিশের অফিসাররা কিন্তু বিসিএস এর মাধ্যমে আসে, আনসারের অফিসাররা বিসিএস এর মাধ্যমে আসে, কিন্তু বিডিআর এর যে অফিসার তারা কিন্তু আর্মি থেকে ডেপুটেশনে আসে। তো এই অবস্থায় সেদিন সেখানে 133 জন আর্মি অফিসার উপস্থিত ছিলেন। তার মধ্যে 86 জন আর্মি অফিসার পিলখানার সদর দপ্তরে কর্মরত ছিলেন এবং বাকি 47 জন সারা বাংলাদেশ থেকে এসেছিলেন। এবং সেখানে উপস্থিত ছিলেন এরকম একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন যে 11টা থেকে 11:30টার মধ্যে এই বিডিআররা অনেক আর্মি অফিসারকে হত্যা করে। তার মধ্যে মেজর জেনারেল শাকিল আহমেদ ছিলেন। সব মিলিয়ে প্রায় 57 জন আর্মি অফিসারকে হত্যা করা হয়। অধিকাংশকেই 25 তারিখ 11টা থেকে 11:30টার মধ্যে হত্যা করা হয় এবং কয়েকজনকে পরের দিনও হত্যা করা হয়েছে। এছাড়াও একজন রিটায়ার্ড আর্মি অফিসার, 2জন আর্মি অফিসারের ওয়াইফ সহ প্রায় 74 জন প্রাণ হারিয়েছিলেন। তো এই সময় এই ঘটনাগুলো যখন ঘটছে, আপনারা যারা মনে করতে পারেন যে অনেক টেলিভিশন লাইভ দেখাচ্ছিল, পিলখানা সদর দপ্তরের যে রাস্তাটা আমরা দেখি জিগাতলা ধানমন্ডির ওইদিকে, সেই রাস্তায় তারা দখল করে নিয়েছিল এবং তখন আর্মির একটা 46 ব্রিগেড তখন কিন্তু তারা মুভ করেছিল। আর্মির 46 ব্রিগেডের যিনি ব্রিগেড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হালিম এবং লেফটেন্যান্ট কর্নেল ওয়াকারুজ্জামান, যিনি আজকে সেনা প্রধান, এই ব্রিগেডিয়ার জেনারেল হালিম এবং লেফটেন্যান্ট কর্নেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে 40 জন সৈনিকের একটা টিম কিন্তু তারা পিলখানার দিকে মুভ করেছিল এই জিগাতলার ওইদিকে আসার সময়। তো তাদের লক্ষ্য করে বিডিআর এর ভেতর থেকে তখন গুলি করা হয় এবং গুলি করলে একজন সৈনিক স্পটে মারা যায় এবং কয়েকজন আহত হয় এবং তখন ব্রিগেডিয়ার জেনারেল হালিম কিন্তু আর প্রসিড করার ডিসিশন নেয় নাই। এবং এখানে আরেকটু বলে রাখি যে ট্যাঙ্ক ছাড়া বিডিআর এর কাছে অন্য প্রায় সব অস্ত্রই আছে, সব আধুনিক অস্ত্রশস্ত্র আছে যেটা আর্মির কাছে আছে, শুধু ওদের কাছে ট্যাঙ্ক নাই। সুতরাং বিডিআর কিন্তু প্রচুর আর্মস নিয়ে সেদিন তৈরি ছিল। সো এদিকে 12:30টার দিকে এয়ারফোর্সের একটা হেলিকপ্টার এই পিলখানা সদর দপ্তরের উপর থেকে চক্কর দিচ্ছিল এবং হেলিকপ্টারটা দেখা মাত্রই বিডিআররা কিন্তু হেলিকপ্টারেও গুলি করেছিল এবং 4টা গুলি লেগেছিল হেলিকপ্টারে এবং অয়েল ট্যাঙ্কারেও গুলি লেগেছিল। হেলিকপ্টারটা মানে খুব ফাস্ট মুভ করে তারা সেভ করেছিল, কিন্তু এয়ারফোর্স তখন ডিসিশন নেয় যে তারা আর এভাবে ইনভেট করতে যাবে না। সো অনেকেই বলেন যে আর্মি মুভ করেনি, কেউ কিছু করেনি, এইটা ঠিক না। আর পিলখানার অবস্থানটা যদি দেখেন যে ওটা একটা ঘন বসতিপূর্ণ এলাকায়, ওইখানে যদি বড় রকমের অপারেশন ইনিশিয়েট করা হতো তাহলে প্রচুর ক্যাজুয়ালিটি হতো। ওইখানে মানে বিডিআর, সেনাবাহিনী বা আর্মি এরাই শুধু মারা যেত না এবং আশেপাশে কিন্তু প্রচুর সাধারণ লোকজনেরও ক্যাজুয়ালিটি হওয়ার সুযোগ ছিল একটা, যে কারণে এই পুরো বিষয়টা প্রধানমন্ত্রী এবং 3 বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু এটা গভীরভাবে ফলো করেছে এবং চেষ্টা করেছে যত কম ক্যাজুয়ালিটির মধ্য দিয়ে এটি সমাধান করা যায়। এবং দুপুরের দিকে সেই সময়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম এমপি তারা সাদা পতাকা নিয়ে ভেতরে যাবার চেষ্টা করেছে। বিডিআর এর সাথে তারা একটা কন্ট্যাক্ট স্থাপন করেছে। তারপরে এখানে রাতের বেলায় সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সাহারা খাতুন তিনি গিয়েছিলেন, সেই সময় এমপি ব্যারিস্টার তাপস গিয়েছিলেন। তো বিডিআর এর সাথে নানাভাবে যোগাযোগ হচ্ছিল এবং তাদের একটা প্রতিনিধি দল যমুনায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও কথা বলেছেন, তাদের দাবি দেওয়া নিয়ে কথা হয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনাগুলো আমরা কম বেশি মোটামুটি সবাই জানি এবং আমরা জানি যে 26 তারিখ সন্ধ্যার দিক থেকে বিডিআররা আত্মসমর্পণ করা শুরু করে। তার আগে পর্দার আড়ালে অনেক ঘটনা ঘটে, অনেক নেগোসিয়েশন হয়, মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তো এই ঘটনাগুলো
বাইরেও আরো কিছু ঘটনার দিকে আমি একটু আপনাদের দৃষ্টিপাত করাতে চাই। যেমন সেই সময় বিডিআররা কিন্তু লিফলেটের মাধ্যমে এবং মিডিয়ায় কিছু দাবি তুলে ধরেছিল। আমি একটু আপনাদের সেই দাবিগুলো পড়ে শোনাতে চাই। বিডিআর থেকে সমস্ত সেনা কর্মকর্তাদের প্রত্যাহার এবং তাদের জায়গায় পুলিশ ও আনসারের মতো বিসিএস ক্যাডারের মাধ্যমে বিডিআর এর জন্য নিজস্ব কর্মকর্তা নিয়োগ করতে হবে। সশস্ত্র বাহিনীগুলোর মতো 100% পারিবারিক রেশন প্রদান করতে হবে। বেতন এবং ভাতা বৃদ্ধি সহ সঠিক সময়ে টাইম স্কেল প্রদান করতে হবে। বিদেশি ইউএন মিশনে অংশ নেয়ার সুযোগ দিতে হবে। নির্বাচনী ভাতা প্রদান করতে হবে। সেনা কর্মকর্তাদের দ্বারা অপব্যবহার এবং দুর্ব্যবহার বন্ধ করা। সেনা কর্মকর্তাদের দ্বারা অপারেশন ডাল ভাতের তহবিলের অপব্যবহারের তদন্ত করে ব্যবস্থা নেওয়া। বিডিআর এর সাধারণ সদস্যদের জন্য কল্যাণ কর্মসূচি পরিচালনার প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদাসীনতার তদন্ত করা। এখানে সেই সময়ে এই যে 2007-8 সালে বিশেষ করে 111 সরকারের পরে বিডিআর এর মাধ্যমে কিন্তু এই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ট্রাকে করে করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা হতো এবং বলা হয়েছিল যে এইগুলো বিক্রি করে যে প্রফিট হবে সেই প্রফিটের একটা অংশ এই বিডিআর সৈনিকদের দেওয়া হবে, যেটাকে অপারেশন ডাল ভাত বলা হচ্ছে। তো এই প্রফিটের অংশটা তারা পায়নি, সুতরাং তারা সেখানে নিজেদের বঞ্চিত মনে করেছে। তারা বিভিন্ন নির্বাচনের ডিউটি পালন করত, কিন্তু তারা তেমন কোনো ভাতা পেত না, সেটিও তাদের একটা দাবি ছিল। আরেকটা দাবি, কিন্তু এটা আমি জানি না আপনারা কেমন ভাবে নেবেন, বাট এটা এক্সিস্ট করেছে যে সেনা কর্মকর্তারা বিডিআর সৈনিকদের সাথে খুবই রাফ বিহেভ করতো। ইভেন শুধু আর্মি অফিসাররা না, আর্মি অফিসারদের ফ্যামিলি মেম্বার, আর্মি অফিসারের ওয়াইফরা, তাদের অনেক সময় আচরণ দেখে তারাও যে মানুষ, তাদের মানুষের মতো ট্রিট করতো না। তো এটা নিয়ে দীর্ঘদিন তাদের মধ্যে একটা ক্ষোভ পুঞ্জীবিত হয়েছিল এবং ধারণা করা হয় যে এই ক্ষোভ থেকে, এবং তারা এই যে আর্মিরা ডেপুটেশনে আসে, তারা ছিল তাদের নিজস্ব অফিসার্স যারা বিসিএস এর মাধ্যমে আসবে। তো এই সব দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ জমাট বেঁধে একটা বিদ্রোহ ঘটেছিল। এই বিডিআর সৈনিকদের, সিপাহীদের নেতৃত্বে একটা বিদ্রোহ হয়েছিল। সেদিক দিয়ে এটাকে একটা বিডিআর বিদ্রোহ বলা যায় এবং সেই বিদ্রোহেরই কনসিকুয়েন্স হিসেবে সেখানে হত্যাকাণ্ড হয়েছে। এবং এই যে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, এর মধ্যে 45 জনই তাদের ফ্যামিলি, তাদের পারিবারিক যে বাবা মা আছে, তাদের বাড়ি, এগুলো দেখলে দেখা যায় যে তাদের 45 জনই সামহাও আওয়ামী লীগের সাথে লিঙ্কড ফ্যামিলির দিক দিয়ে। সো এই যে মানে সাধারণত কাদের বিডিআর ডেপুটেশনে দেওয়া হয়, যারা এক্সিস্টিং সরকারের সাথে ভালো সম্পর্ক না বা একটু পলিটিক্যালি একটু অন্য মাইন্ডেড। তো সেই সময় বিডিআর এ যারা ছিলেন তারা অধিকাংশ, আমি যেটা বললাম যে 57 জন যারা মারা গেছেন তার মধ্যে 45 জনই ফ্যামিলির দিক দিয়ে আওয়ামী লীগের সাথে লিঙ্ক, কারো বাড়ি গোপালগঞ্জ, এবং এর মধ্যে 3 জন ছিল আমার জিনাজা ক্যাডেট কলেজের। আবার মনে আছে যে মশিউর ভাই আমাদের 4 বছরের সিনিয়র, হি ওয়াজ কিল্ড। মশিউর ভাই আমাদের এত আদর করত যে মশিউর ভাই এলাহি ভাই ছিলেন, যিনি জেনারেল এরশাদের ভাগ্নেও হতেন। এলাহি ভাইও আমাদের ক্যাডেট কলেজের বড় ভাই। তো এই সম্পর্কগুলো আপনারা জানেন যে ক্যাডেট কলেজের এই সম্পর্কগুলো আপন ভাইয়ের চেয়েও বেশি স্ট্রং অনেক ক্ষেত্রে। তো মশিউর ভাইয়ের হত্যাকাণ্ড, আমাদের একটা ছোট ভাইও মারা গিয়েছিল, মেজর ইদ্রিস বোধহয় ওর নাম। তো এই যে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে, এগুলো খুবই হৃদয় বিদারক, কোনোভাবে সমর্থনযোগ্য না। কিন্তু আমরা যদি নির্মোহ তদন্তের স্বার্থে দেখি যে বিডিআর এর দীর্ঘদিনের ক্ষোভ জমা হয়েছিল। এবং এই সময় আরেকটা জিনিস এখানে একটু কনসিডারেশনে নিতে হবে যে সেই সময় এই বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ড নিয়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দ
এবং সাবেক সেনা কর্মকর্তারা কি বলেছিলেন, এটা এই জায়গায় একটু স্মরণ করা দরকার। সেই সময়ে 26শে ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে, এবং এই ভাষণের পরেই কিন্তু পিলখানায় বিডিআর সিপাহীরা অস্ত্র সমর্পণ শুরু করে। তিনি ভাষণে বলেছিলেন, এই মুহূর্তে অস্ত্র সংবরণ করুন এবং ব্যারাকে ফিরে যান, অন্যথায় দেশবাসীর স্বার্থে আমি যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য হব, আমাকে সে পথে যেতে বাধ্য করবেন না। পরিস্থিতি আরও ঘোলাটে করার জন্য বিশেষ মহল তৎপর, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো মতেই নিজের হাতে আইন তুলে নেবেন না, চেইন অব কমান্ড মেনে চলতে হবে। দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে এবং নিজেদের পরিবারের স্বার্থে সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি। তিনি আরও বলেছিলেন যে, বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের হত্যার সঙ্গে সরাসরি জড়িত বিদ্রোহী বিডিআর সদস্যদের বিচারের আওতায় আনা হবে, তদন্ত করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে, তারা সাধারণ ক্ষমার সুযোগ পাবে না। এছাড়া বিদ্রোহে জড়িতদের বিরুদ্ধে বিডিআরের নিজস্ব আইনে তদন্ত হবে, খুঁজে বের করা হবে তাদের ইন্ধনদাতাদের। সূত্র সমকাল, 28শে ফেব্রুয়ারি 2009। ওনার ভাষণে একটা জিনিস একটু আলোচনা করতে চাই যে, পরিস্থিতি আরো ঘোলাটে করার জন্য বিশেষ মহল তৎপর। যখন বিডিআর বিদ্রোহ হচ্ছিল তখন কিন্তু একটা রাজনৈতিক দলের স্থানীয় কিছু নেতা এই বিদ্রোহী বিডিআর সদস্যদের সাথে যোগাযোগ করে তারা পরিস্থিতি একটু ঘোলাটে করার চেষ্টা করছিল। সেই সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছিলেন সেটা একটু শুনি। তিনি বলেছিলেন, ষড়যন্ত্র রয়েছে কিনা খুঁজে দেখুন, সহযোগিতা করব। এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত, নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সব সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং তিনি তদন্তে সহযোগিতার কথা বলেছিলেন। এখানে আমার কাছে আরো কয়েকজনের স্টেটমেন্ট আমি সংগ্রহ করেছি, তো আমি তিনজনের কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইব্রাহিম, যিনি পরবর্তীতে কল্যাণ পার্টির চেয়ারম্যান হয়েছেন, তিনি বেশ ইম্পর্টেন্ট কথা বলেছেন। তিনি বলেন, বিডিআর জওয়ানদের বিদ্রোহ পিলখানায় বিডিআর সদস্যদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। বহুদিন থেকেই তারা তাদের সমস্যা, দুঃখ, যন্ত্রণার কথা বলে আসছিল, কিন্তু কোনো সরকারই তাতে কর্ণপাত করেনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হলে আজকের এ পরিণতি হতো না। তিনি প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রী বিডিআরের অনুষ্ঠানে যোগ দিয়ে আসার 24 ঘন্টার মধ্যেই এ ঘটনা ঘটল। এ ঘটনা তো হঠাৎ করে হয়নি। গোয়েন্দা সংস্থাগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাষ্ট্রের এই চোখ কানগুলো কি করলো। এই গোয়েন্দা সংস্থার প্রসঙ্গ যখন আসলো তখন আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, সেই সময় ডিজিএফআই এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল ফজলে আকবর, আর এনএসআই এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল মুনির। এই দুজনই কিন্তু আগের সরকারদের আমলে পোস্টেড, এদের কেউই শেখ হাসিনা আমলে পোস্টেড না, এরা আগে থেকে ওখানে আছেন। মেজর জেনারেল ফজলে আকবরকে মইনি আহমেদ পোস্টিং দিয়েছিলেন, আর মেজর জেনারেল মুনির তাকে খালেদা জিয়ার আমলে পোস্টিং দেওয়া ছিল, এবং মেজর জেনারেল মুনির কিন্তু খালেদা জিয়ার আমলে এসএসএফ এর ডিজি ছিলেন। সো তিনি এখনো খালেদা জিয়ার যে সিকিউরিটি টিম আছে তার সাথে ইনভলভ। সো মেজর জেনারেল মুনির অনেকখানি বিএনপির সাথে পলিটিক্যালি অ্যালাইন। সুতরাং কারণ শেখ হাসিনা সরকার কেবল ক্ষমতা এসেছে, এসএসএফ এর ডিজিটাকে চেঞ্জ করা হয়েছে, আর বাকি পজিশনগুলো সেনাপ্রধান মইনি আহমেদ আগের থেকে আছেন, অন্যান্য পজিশনগুলো একই জায়গায় আছেন। সুতরাং এই যে গোয়েন্দা ফেইলর টেলর এগুলোর সাথেও যে আপনি যদি বলেন যে শেখ হাসিনার কোনো সম্পর্ক আছে কিনা, সেটাও আপনি এখানে লিঙ্ক করতে পারবেন না। আর বিডিআর এর সাবেক পরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান, এইটা ইম্পর্টেন্ট। ফজলুর রহমান কি বলেছিলেন দেখেন,
বিডিআর বিদ্রোহের প্রতিক্রিয়ায় জেনারেল ফজলুর রহমান রেডিও তেহরানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিডিআরের ব্যাপক জনসমর্থিত কর্মসূচি অপারেশন ডাল ভাত নিয়ে বিডিআর সদস্যরা যে অভিযোগ তুলেছে তা অনেকটাই সঠিক। তিনি বলেন, বিডিআর সদস্যরা ঠিকমতো ছুটি পায় না, তাদের বেতন কাঠামো নিয়েও বৈষম্য রয়েছে। তিনি বলেন, দীর্ঘদিনের জমে থাকা এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বিদ্রোহের মাধ্যমে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিডিআর জওয়ানরা হঠাৎ করে এত আক্রমণাত্মক হবার পেছনে কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে বলে আমি মনে করি না। এটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে এই মেজর জেনারেল ফজলুর রহমানই বর্তমানে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে যে কমিশন গঠিত হয়েছে সেটির প্রধান। আমি আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের দিতে চাই, সেটা হলো যে সেই সময় বাংলাদেশে যে আমেরিকান অ্যাম্বাসেডর ছিলেন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তখন আমেরিকায় যে রিপোর্টটি পাঠিয়েছিলেন, যারা পরবর্তীতে উইকিলিক্স বাংলাদেশের সূত্রে সাংবাদিক মশিউল আলম 26শে ফেব্রুয়ারি 2013-তে প্রথম আলোতে ছেপেছিলেন। তো মরিয়ার্টি কি রিপোর্ট পাঠিয়েছিলেন আমেরিকায় সেটাও এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। মরিয়ার্টি রিপোর্টে বলেছিলেন যে বিডিআর বিদ্রোহের পেছনে তারা কোনো বহিঃশক্তির হাতের প্রমাণ পাননি। তার ধারণা, বিদ্রোহের প্রধান কারণ ছিল বিডিআর জওয়ানদের বেতন ভাতা, চাকরির সুযোগ সুবিধা সংক্রান্ত বঞ্চনাবোধ ও তা থেকে জমে ওঠা ক্ষোভ। সুতরাং এই মরিয়ার্টির এই রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট, যে আমেরিকা কিন্তু হুটহাট করে মানুষের কাছে কথা শুনে এটা করে না। আর যেটা বলছিলাম যে মেজর জেনারেল ফজলুর রহমান, আপনারা জানেন যে এই গত 15ই ডিসেম্বর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিডিআর হত্যা তদন্তে সরকার কোনো কমিশন গঠন করবে না। কিন্তু এই সরকারের একটা দুর্বলতা হলো যে এ ধমকে অবস্থান বদলায়। যেমন একটা ডিসিশন নিল, ছাত্ররা একটা ধমক দিল, সুশীল সমাজ একটা ধমক দিল, অমনি তারা ডিসিশনটা বদলে ফেললো। যে 15 তারিখে বলল যে বিডিআর হত্যাকাণ্ডে কোনো তদন্ত কমিশন করবে না, আবার 23 তারিখে কিন্তু তারা 7 সদস্যের একটা তদন্ত কমিশন করেছে এবং সেখানে প্রধান হলো এই বিডিআর এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান, যিনি নিজেই বলেছিলেন যে এটা বিডিআরদের একটা দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ। এবং তিনি বলেছিলেন যে এই অপারেশন ডাল ভাত নিয়ে একটা ক্ষোভ, তাদের ছুটি পায় না, বেতন কাঠামোর বৈষম্য, এবং তখন সব সূত্র থেকেই কিন্তু বলা হয়েছিল যে এটা একটা বিডিআরদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, বিডিআর বিদ্রোহ এবং তারই কনসিকুয়েন্স হিসেবে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে। এখানে কোনো ইন্টারন্যাশনাল কোনো শক্তির কোনো ইনভলভমেন্ট কিন্তু তখন পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ করে নতুন করে এই বিষয়টাকে সারফেসে আনা হচ্ছে এবং আকারে ইঙ্গিতে বলা হচ্ছে যে ভারতের ইন্ধনে এই হত্যাকাণ্ড হয়েছে এবং শেখ হাসিনা এটার সাথে ইনভলভ। তার মানে এখানে মেজর জেনারেল ফজলুর রহমানের তদন্ত কমিশনের কি ফাইন্ডিংস হবে, এটার জন্য কিন্তু রকেট সায়েন্টিস্ট হতে চায় না। আমি বলে দিতে পারি যে তাদের ফাইন্ডিংস কি হবে। তো তার আগে আরেকটু বলি যে এই যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হলো, তারপরে কি হলো? তারপরে কিন্তু এর বিচার হয়েছে এবং অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে। বিডিআর এর নিজস্ব যে বিচার ব্যবস্থা আছে সেখানেও এদের বিচার হয়েছে, আবার সিভিল কোর্টে বিচার হয়েছে, আবার বিডিআর 11টা তদন্ত কমিটি গঠন করেছিল এবং প্রত্যেকটা তদন্ত কমিটি হেডেড বাই লেফটেন্যান্ট কর্নেল। সেনাবাহিনীর একটা তদন্ত কমিটি হয়েছিল, সেটির প্রধান ছিলেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একটা জাতীয়ভাবে একটা তদন্ত কমিটি হয়েছিল, সেটার হেডেড বাই সিনিয়র সচিব আনিসুজ্জামান, এবং সেই কমিটিতে মেজর জেনারেল মতিন ছিলেন এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির ছিলেন। এই যে হাসান নাসির, ইনি কিন্তু পলিটিক্যালি জামাতের সাথে সম্পর্কিত, এটা একদম ওপেন সিক্রেট। সো এবং যখন এই তদন্ত কমিটিগুলো তদন্ত করে, শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে কোনো রকমের ইনফ্লুয়েন্স করা হয়নি। এবং এই যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর খুব ভালো করেই জানেন কি ঘটনা ঘটেছিল। এবং আরেকটা তথ্য দিই
এই তথ্যটা আপনাদের কাছে আছে কিনা আমি জানি না, আমার কাছে নতুন মনে হয়েছে যে তখন এই বন্দী বিডিআরদের যেভাবে ইন্টারোগেট করা হয়েছে, চরমভাবে টর্চার করা হয়েছে এবং 48 জন বিডিআর সিপাহীকে এই জিজ্ঞাসাবাদকালীন টর্চার করে হত্যা করা হয়েছে। তার মধ্যে যে সিপাহী মঈন, যে প্রথম মেজর জেনারেল শাকিলের মাথায় রাইফেল ঠেকিয়েছিল, সেই মঈন, যারা একদম কি উইটনেস, যারা তদন্তে ইন্টারোগেশনের সময় একদম স্বীকারোক্তি দিয়েছিল যে এটা একটা বিদ্রোহ ছিল তাদের পক্ষ থেকে, এই যে তারা বিদ্রোহের কারণগুলো বলে গিয়েছিল, এরকম 48 জনকে টর্চার করে জিজ্ঞাসাবাদকালীন হত্যা করা হয়েছে, ইনক্লুডিং মঈন। এই 48 জনের মধ্যে 20 জনকে বলা হয়েছে পলাতক, কিন্তু উইচ ইজ নট ট্রু। মঈনকে কেন হত্যা করা হলো? মঈনকে কেন বাঁচিয়ে রাখা হলো না? মঈন যদি বেঁচে থাকতো তাহলে তো আমরা সবকিছু আরো স্পেসিফিক জানতে পারতাম। এই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু সত্যটা জানে, এই ব্রিগেডিয়ার নাসির এরা সত্যটা জানে, এই মেজর জেনারেল মতিন এরা সত্যটা জানে। এরা সত্যটা যেন প্রকাশ না পায় সেই কারণে 48 জনকে হত্যা করেছিল। তার মধ্যে 20 জনকে তারা দেখিয়েছে পলাতক, আর 28 জনকে বলছে যে হার্ট অ্যাটাক এবং অন্যান্য অসুখে মারা গেছে। এটা একটা কি ফাইন্ডিংস। তারা এই জায়গাটা ওপেন রেখেছিল যে কোনোদিন যদি শেখ হাসিনার সরকার ক্ষমতায় না থাকে তাহলে তারা এইটা বলতে পারবে যে এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফলে এই বিডিআর হত্যাকাণ্ডগুলো হয়েছে, আর্মি অফিসারদের হত্যা করা হয়েছে। এখানে ভারতের ইনভলভমেন্টকে তারা একটা গাঁজাখুরি গল্প নিয়ে আসবে। এখানে গত 15ই ডিসেম্বর সরকারের পক্ষ থেকে বলা হলো যে তারা বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কোনো কমিশন গঠন করবে না। আবার 23শে ডিসেম্বর এসে দেখলাম যে তারা 7 সদস্যের একটা তদন্ত কমিশন গঠন করেছে, হেডেড বাই দিস মেজর জেনারেল রিটায়ার্ড ফজলুর রহমান, যিনি অলরেডি কিন্তু তার স্টেটমেন্টে রেডিও তেহরানের সাথে সাক্ষাৎকারে বলে দিয়েছেন যে এখানে এটা বিডিআরদের দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ, ছুটি, বেতন বৈষম্য, উনি কিন্তু বলেছেন। কিন্তু আজকে হঠাৎ করে একটা রিজলভড ইস্যুকে তারা নতুন করে আনছেন, কারণ এই সরকারের মানে তারা যে দেশ পরিচালনায় ব্যর্থ হচ্ছে, তারা যে সংস্কারের সহ করছে না, তারা দুটো কাজ করছে। একটা হলো যে দেশের স্বাধীনতার স্পিরিটটা রিসেট করে মুছে দেওয়ার চেষ্টা করছে, আর দ্বিতীয় হলো যে শেখ হাসিনাকে যতভাবে পারে কাজাকরি গল্প দিয়ে, বানানো তথ্য দিয়ে, মিথ্যে কথা বলে যতভাবে পারে শেখ হাসিনাকে তারা বিতর্কিত করার চেষ্টা করছে, এবং সেটা এমন পর্যায়ে গেছে যে এখন হাস্যকর হয়ে গেছে। আর কিছু হলেই তারা সবকিছুর মধ্যে ভারতকে খুঁজে পাচ্ছে। এই যে ভারত জুজু নিয়ে একটা সরকার, মানে আমাদের প্রতিবেশী, একটা এত বৃহৎ প্রতিবেশী, আমাদের সাথে এমনভাবে লিঙ্ক, সেই সরকারটাকে তারা উঠতে বসতে হিউমিলেট করছে। আমি জানি না এর মধ্যে দিয়ে তারা কি গেইন করতে যাচ্ছে, কিন্তু এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা আবার নতুন করে একটা তামাশা শুরু করছে আর কি। তো আমি এই জন্যই আমি দেখলাম যে আমরা অনেক কিছু জানি, আবার অনেক কিছু জানি না, এবং এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর রিটায়ার্ড, যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ, ইজ ওয়ান অফ দ্য ক্রিমিনাল, হি শুড বি অ্যারেস্টেড। আমি তো বলবো যে তাকে বরং জিজ্ঞেস করেন যে মঈন সহ 48 জন বিডিআর সিপাহীকে কেন হত্যা করা হয়েছিল, কিভাবে হত্যা করা হয়েছিল, এরা বেঁচে থাকলে কি মানে আপনাদের এই গল্প বানাতে অসুবিধা হতো, সত্যটা প্রকাশ পেত? সত্যটা কিন্তু প্রকাশ পেয়েছে, কারণ এই ঘটনার বিচার হয়েছে, লোয়ার কোর্টে এটার রায় হয়েছে, হাইকোর্টেও রায় হয়েছে, এখন সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগে এটা পেন্ডিং আছে। সো এই অবস্থায় এই বিডিআর তদন্ত কমিশন গঠন করাটা সময়ক্ষেপণ এবং অসৎ রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটা অপচেষ্টা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি আমি নতুন কিছু তথ্য আপনাদের দিতে পারলাম, এবং আপনারাও বিষয়টি গভীরভাবে ভাববেন, এবং বিডিআর এর এই মীমাংসিত বিষয়টা নিয়ে সরকার যেন জল খোলা করার কোনো সুযোগ না পায়, সেটির দিকেও আমরা খেয়াল রাখব। সবাই ভালো থাকবেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন, অন্তত সুস্থ থাকার চেষ্টা করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি
তাদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।